ক্যালকাটা ইউনিভার্সিটি পিজি বা এমএ অ্যাডমিশন 2024 এই ভিডিওতে সকলকে সুস্বাগতম। আমরা এর পূর্বে পিজি অ্যাডমিশন সংক্রান্ত একাধিক ভিডিও করেছি। পূর্ববর্তী একটি ভিডিওতে আলোচনা করেছিলাম কারা কারা কাউন্সেলিং এর সুযোগ পাবে, অর্থাৎ অফিসিয়ালি ভাবে যে বিষয়টি উল্লেখ করা হয়েছে। এখানে মোট যে 9টি পয়েন্ট রয়েছে, এই 9টি পয়েন্টে উল্লেখ করা রয়েছে কারা কাউন্সেলিং এ যেতে পারবে এবং কাউন্সেলিং এর পূর্বে কি কি বিষয়ে সচেতন থাকা উচিত সেই সমস্ত বিষয়গুলি কিন্তু এখানে জানানো রয়েছে। এই 9টি পয়েন্ট ইংরেজিতে লেখা রয়েছে, এই পয়েন্টগুলোকে আমি সম্পূর্ণভাবে বাংলায় বলে দিয়েছি পূর্ববর্তী ভিডিওতে। এই 9টি বিষয় যদি কারো বুঝতে সমস্যা হয় তাহলে তোমরা চাইলে এই ভিডিওর শেষে অন স্ক্রিনে অথবা ডেসক্রিপশন বক্সে থাকা লিংক থেকে এই 9টি বিষয়ের মধ্যে কি কি রয়েছে বা কাউন্সেলিং এ যাবে কারা বা কারা কাউন্সেলিং এর সুযোগ পাবে সেই বিষয়ে রয়েছে, তোমরা চাইলে সেখান থেকে দেখে নিতে পারবে। আজকের এই পর্বে কাউন্সেলিং কি এবং কাউন্সেলিং এর সময়ে কোন কোন বিষয়ে আমাদের সাবধান থাকা উচিত, সচেতন থাকা উচিত এবং কাউন্সেলিং এর সময়ে কি কি ডকুমেন্টস আমাদের প্রয়োজন সেই বিষয়গুলো নিয়ে আলোচনার পাশাপাশি কাউন্সেলিং আর হওয়ার সম্ভাবনা রয়েছে কিনা সেই বিষয় নিয়ে আলোচনা করব। অর্থাৎ যারা ফর্ম ফিল আপ করেছে, যাদের প্রভিশনাল লিস্টে নাম রয়েছে কিন্তু এখানে যে পার্সেন্টেজ উল্লেখ করে দেওয়া রয়েছে দেখা যাচ্ছে তাদের পার্সেন্টেজ এর থেকে আরো কম, তাই স্বাভাবিকভাবে এই লিস্টে যে পার্সেন্টেজের উল্লেখ করা হয়েছে সেই অনুযায়ী তোমরা এই কাউন্সেলিং এ উপস্থিত হতে পারছো না। তাহলে তারা কি পরবর্তী কাউন্সেলিং এ উপস্থিত হতে পারবে সেই বিষয়টি নিয়েও আলোচনা করব। তো প্রথমে আমি আলোচনা করি বা প্রথমে বলার চেষ্টা করব কাউন্সেলিং কি। কাউন্সেলিং এক এক ইউনিভার্সিটি, এক এক কলেজ বা এক এক জায়গাতে এক এক ভাবে নেওয়া হয়, তবে সাধারণত কমন যে মিলগুলো এর থাকে সেই বিষয়টি নিয়ে মূলত এখানে আলোচনা করব। প্রথমত আমরা যে প্রথম লিস্ট, বিষয়ভিত্তিক যে প্রথম লিস্ট প্রকাশিত হয়েছে সেই লিস্ট থেকে যতজন ভর্তি হয়েছে এবং যতগুলো সিট খালি রয়েছে সেটি ক্যাটাগরি অনুযায়ী তারা আলাদা করবেন। তার জন্য একটি আলাদা সিট তারা তৈরি করবেন কাউন্সেলিং এর পূর্বেই। এবং কাউন্সেলিং রুমে আমাদেরকে প্রবেশ করতে হবে 1 ঘন্টা আগে। এখানে কিন্তু সেই বিষয়টি উল্লেখ করা রয়েছে। এই 1 ঘন্টা আগে যখন আমি কাউন্সেলিং রুমে প্রবেশ করব সেক্ষেত্রে দুটি ভাবে হতে পারে আমার অ্যাটেন্ডেন্স নেওয়া। একটি হতে পারে আমি যখন কাউন্সেলিং হলে বা রুমে প্রবেশ করব সেই গেটে হতে পারে, কিংবা আমি প্রবেশ করার পরে রুমের মধ্যেও হতে পারে। অনেক সময় অনেক জায়গাতেই অ্যাটেন্ডেন্স নেওয়া হয় না। সকলকে প্রবেশ করানোর পর রুম বন্ধ করে দিয়েই অনেক সময় কাউন্সেলিং চলতে থাকে, অর্থাৎ কাউন্সেলিং শুরু হলে নতুন কোনো ক্যান্ডিডেটকে আর প্রবেশ করতে দেওয়া হয় না। এবং এই কাউন্সেলিং এর সময় যে বিষয়গুলি দেখা হয় মূলত আমি মনে করি বাংলাতে 100টি সিট রয়েছে, মোট 385টি সিট, কিন্তু আমি বিষয়টিকে বোঝানোর জন্য এভাবেই বলছি। এই ক্যালকুলেশন কিন্তু সমস্ত বিষয়ের ক্ষেত্রেই সমান, অর্থাৎ 100টি সিটের মধ্য থেকে আমি মনে করি 75টি সিট প্রথম লিস্ট অনুযায়ী ফিল আপ হয়ে গেছে, তাহলে আর থাকলো 25টি সিট। এই 25টি সিট অনুযায়ী সংরক্ষণের কোটা অনুযায়ী আমরা জেনারেল, এসসি, এসটি, ওবিসি এ, ওবিসি বি এই কোটা অনুযায়ী কিন্তু আলাদা আলাদা ভাগ করা থাকবে। জেনারেল ক্যাটাগরিতে 25টি সিটের মধ্যে হয় 13টি, যদি এস সিট সংরক্ষণ হয় তাহলে হয় 5টি। এভাবে ওবিসি এ, ওবিসি বি এভাবে সংরক্ষণ থাকবে। প্রথমে জেনারেল ক্যাটাগরি ডাকা হবে এবং জেনারেল ক্যাটাগরিতে মনে করি প্রথম মেরিট লিস্টে যিনি শেষ সুযোগ পেয়েছিলেন তার স্কোর ছিল 72। তাহলে 72-এর ঠিক পরে যার স্কোর রয়েছে প্রভিশনাল লিস্ট অনুযায়ী সেই পরবর্তী ক্যান্ডিডেটকে ডাকা হবে। তিনি উপস্থিত হওয়ার পর তার ডকুমেন্টস ভেরিফিকেশন করার পর সে যদি অ্যাডমিশন নিতে চায় তাহলে সে অ্যাডমিশন নেবে, তাহলে তার পরবর্তী জনকে ডাকা হবে। এভাবে আমাদের জেনারেল ক্যাটাগরিতে যে 13 জন প্রয়োজন সেই 13 জনকে পরপর ডাকা হবে পার্সেন্টেজ অনুযায়ী। এবং এই পার্সেন্টেজ অনুযায়ী যখন ডাকা হবে তার মধ্য থেকে যদি কেউ অ্যাবসেন্ট থাকে তাহলে তার পরবর্তী, তার মধ্য থেকে যদি আরো একজন অ্যাবসেন্ট থাকে তাহলে তার পরবর্তী ক্যান্ডিডেটকে ডাকা হবে। অর্থাৎ জেনারেল ক্যাটাগরিতে যদি 13 জন ডাক পায় তার মধ্য থেকে যদি আবার 5 জন অনুপস্থিত থাকে তাহলে মোট 18 জন ডাকা হলো। এই 18 জনের মধ্যে 13 জন ওই সিটে ভর্তি হওয়া বা অ্যাডমিশন নেওয়ার বা কাউন্সেলিং এ অংশগ্রহণ করার সুযোগ পেল। বাকি 5 জন অ্যাবসেন্ট থাকার কারণে বা অন্য যে কোনো কারণেই হোক তারা অনুপস্থিত থাকলো। এইভাবেই কিন্তু সমস্ত ক্যাটাগরিতেও নামা হয়। অর্থাৎ
কাউন্সিলিং এ ডাক পাওয়া মানেই যতজন সেখানে উপস্থিত থাকবে প্রত্যেকেই কিন্তু অ্যাডমিশনের সুযোগ পাবে, বিষয়টি তা নয়। আমার যতগুলো সিট পার্সেন্টেজ অনুযায়ী আমাকে পরপর ডাকতে থাকবে, নিচে যতদূর পর্যন্ত আসবে সেই অনুযায়ী তারা কাউন্সিলিং এ সিলেক্টেড হলে অ্যাডমিশন নেওয়ার সুযোগ পাবে। আশা করি কাউন্সিলিং এর বিষয়টি বোঝানো গেল। এবার এই কাউন্সিলিং এ আমাদের কি কি ডকুমেন্টস নিয়ে যেতে হবে সঙ্গে করে সেই বিষয়টি আমাদের একটু দেখে নিতে হবে। মূলত এখানে উল্লেখ করা রয়েছে এবং পাশাপাশি এই বিষয়টিও বলা হয়েছে কাউন্সিলিং এ যারা সিলেক্টেড হবেন শুধুমাত্র তাদের জন্যই কিন্তু এই বিষয়গুলি প্রযোজ্য, অর্থাৎ এই ডকুমেন্টস গুলো তাদের লাগবে। অ্যাডমিশন নেওয়ার ক্ষেত্রে কি কি লাগবে আলাদা বলা রয়েছে, পাশাপাশি কাউন্সিলিং এ ভেরিফিকেশনের সময় কি কি ডকুমেন্টস লাগবে সেটিও রয়েছে। এখানে 8টি বিষয় কিন্তু উল্লেখ করা রয়েছে। এই 8টি বিষয় কি কি আমরা একবার দেখে নেব। প্রথম যে পয়েন্ট রয়েছে যে অ্যাপ্লিকেশন ফর্ম বা আবেদনপত্র, সেই আবেদনপত্র নিতে হবে। দ্বিতীয়ত সমস্ত সেমিস্টার বা সমস্ত বছরের মার্কশিট অরিজিনাল। এই সমস্ত প্রুফ যেমন অরিজিনাল থাকবে, পাশাপাশি জেরক্স কপিও কিন্তু রাখতে হবে। জেরক্স কপি তোমরা চাইলে 2 কপি করে রাখতে পারো, কারণ একবার রুমের মধ্যে প্রবেশ করলে কিন্তু দ্বিতীয়বার তোমাদের কোনো কাজে জেরক্স বা যে কোনো কর্মের জন্য বা কাজের জন্য কিন্তু বাইরে বেরোনোর অনুমতি দেওয়া হবে না। তৃতীয়ত কাস্ট ক্যাটাগরির যে সার্টিফিকেট সেই সার্টিফিকেট রাখতে হবে। 4 নম্বর পয়েন্টে রয়েছে অ্যানেক্সিওর 1 এবং অ্যানেক্সিওর 2 এফিডেভিট ফরম্যাটস এর 2টি কপি। এই 2টি কপি আমরা এর পূর্বে যদি দেখি সেখানে রয়েছে একটি হলো এই কোর্ট এফিডেভিট কপি, যেটি অ্যান্টি র্যাগিং হিসাবে একটা স্টুডেন্ট এবং একটি গার্জিয়ান, এই 2টি কপি কিন্তু অর্থাৎ এই অ্যানেক্সিওর 1 এবং 2 হলো অ্যান্টি র্যাগিং ফরম্যাট। এইগুলো ফিল আপ করে রাখতে হবে এবং সেখানে গার্জিয়ানের যে সিগনেচার সেই সিগনেচারের জায়গাটিও কিন্তু করে রাখবে। এখানে সামনে গিয়েই ডুপ্লিকেট সিগনেচার করবে, এই বিষয়টি যেন না হয়। পরবর্তীতে 5 নম্বরে যেটি রয়েছে সেলফ অ্যাটেস্টেড ফটোকপিস অল মার্কশিট। তারপর 6 নম্বর পয়েন্টে যে বিষয়টি রয়েছে যদি ক্যাটাগরি সার্টিফিকেট থাকে, অর্থাৎ যদি ক্যাটাগরি ক্যান্ডিডেট হয় তাহলে সেই ক্যাটাগরি সার্টিফিকেট তাকে নিয়ে যেতে হবে। পরে যদি অন্য কোনো রাজ্য থেকে বা অন্য কোনো স্টেট থেকে এখানে এসে অ্যাডমিশন নাও তাহলে আবাসিক শংসাপত্র লাগবে, অর্থাৎ অন্য স্টেটের যারা তাদের ক্ষেত্রে এটি, যারা পশ্চিমবঙ্গের বাসিন্দা তাদের জন্য এটি নয়। 8 নম্বর পয়েন্টে রয়েছে সমস্ত প্রাসঙ্গিক নথির স্বপ্রত্যয়িত ফটোকপির 1 সেট, অর্থাৎ এই যে ডকুমেন্টস এর কথা বলা হলো এই সমস্ত ডকুমেন্টস এর কিন্তু 1 সেট করে সেলফ অ্যাটেস্টেড কপি। এবং এর পূর্বেও কিন্তু কিছু ডকুমেন্টস এর কথা বলা হয়েছিল, সেটি আমি পূর্ববর্তী ভিডিওতে বলেছি বলে এখানে আর পুনরাবৃত্তি করলাম না। প্রথমে যে এই 9টি বিষয় রয়েছে এই 9টি বিষয় কিন্তু তোমরা দেখে নেবে। এখানে যে ডকুমেন্টস এর কথা বলা হয়েছে সেই বিষয়গুলোও কিন্তু তোমরা দেখে নেবে। পাশাপাশি আরো একটি বিষয়ে বলি যে এর পরবর্তীতে কাউন্সিলিং হবে কিনা। পরবর্তীতে কাউন্সিলিং হবে কি হবে না সেটি এই মুহূর্তে নির্দিষ্ট করে বলা সম্ভব নয়। নির্দিষ্ট করে বলা সম্ভব নয় এই কারণে যদি এখান থেকে কাউন্সিলিং এর সমস্ত সিট ফিল আপ হয়ে যায় তাহলে কিন্তু পরবর্তীতে কাউন্সিলিং হওয়ার সম্ভাবনা সাধারণত থাকে না। কিন্তু যদি এখানে যে পার্সেন্টেজ পর্যন্ত তারা ধার্য করেছেন বা যে পার্সেন্টেজ পর্যন্ত ছাত্রছাত্রীরা সেখানে কাউন্সিলিং এ উপস্থিত হতে পারবে বলে তারা নোটিশ করেছেন, যদি সেই সমস্ত ছাত্রছাত্রীর মধ্যে কাউন্সিলিং হওয়ার পরে যোগ্য ক্যান্ডিডেট পাওয়া যায় এবং যদি কোনো সিট খালি না থাকে তাহলে সাধারণত পরবর্তী কাউন্সিলিং হওয়ার কথা নয়। কিন্তু যদি যোগ্য প্রার্থী পাওয়া না যায় তাহলে পার্সেন্টেজ আরো একটু কমতে পারে বা পরবর্তী কাউন্সিলিং হতে পারে। এ প্রসঙ্গে বলে রাখি যারা এমএসসি তে রয়েছে বা এমটেকে সেকেন্ড কাউন্সিলিং হওয়ার কথা ছিল কিন্তু সেকেন্ড কাউন্সিলিং হওয়ার পূর্বেই তারা সেকেন্ড সিলেকশন লিস্ট দিয়ে দিয়েছে। মূলত তারা সেকেন্ড সিলেকশন লিস্ট দিয়েছেন আমার যেটি ধারণা সেখানে স্টুডেন্ট সংখ্যা তুলনামূলক কম থাকে এবং সিট সংখ্যাও কম ছিল, অর্থাৎ এক একটা সাবজেক্টে 5 জন 7 জন এইরকম ভাবে সিট ফিল আপ হতে বাকি ছিল, সেই কারণে তারা হয়তো লিস্ট দিয়েছে। কিন্তু আর্টসের বা এখানে যে সমস্ত সাবজেক্টগুলো লিটারেচার বা অন্যান্য যে 24টি বিষয় রয়েছে এই বিষয়ের ক্ষেত্রেই যে সবগুলোতে একই হবে বিষয়টি তা কিন্তু নাও হতে পারে, আবার এর মধ্য থেকে কয়েকটি বিষয়ের ক্ষেত্রেও সেই রকম বিষয় হতে পারে।
অর্থাৎ যদি সিট সংখ্যা কম থাকে তাহলে কাউন্সেলিং এর পরিবর্তে তারা কিন্তু মেরিট লিস্ট প্রকাশ করতেই পারে, যেমন এমএসসিতে হয়েছে। আজকের ভিডিওটি এখানেই সমাপ্ত করলাম। ধন্যবাদ সকলকে।